কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে সরকারের সাথে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আলোচনা। তাদের বৈঠকে ডেকে প্রতারণা করা হয়েছে বলে বৈঠক থেকে বেরিয়ে অভিযোগ করেছেন শিক্ষার্থী প্রতিনিধিরা। ক্যাম্পাসে গিয়ে তাদের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা। উপদেষ্টার সাথে আলোচনার কথা বলে অতিরিক্ত সচিব বৈঠক করেছেন বলে জানিয়েছে শিক্ষার্থীরা। এর আগে বৈঠকে যাবার আগে পূর্ব নির্ধারিত রেলপথ ব্লকেট কর্মসূচি শিথিল করে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের ৬ দফা দাবির আন্দোলনের মধ্যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খানকে কারিগরি অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার পরিবর্তে ইনস্টিটিউটের উপাধ্যক্ষ শাহেলা পারভিনকে অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। মানিকগঞ্জে গড়পাড়ায় চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি যারা পুড়িয়ে দিয়েছে তাদের ধরতে অভিযান চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রশাসন। দুপুরে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ হোসেন মোল্লা মানবেন্দ্রের বাড়িতে যান। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সহায়তার আশ্বাস দেন। ঢাকা রেঞ্জের ডিআইজি জানান, দোষীদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে। অন্যদিকে ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, মানবেন্দ্রের বাড়ি সরকারিভাবে নির্মাণ করে দেয়া হবে। তিনি বলেন, আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি খুবই সহমর্মী আছেন। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এই ঘরটি জেলা প্রশাসনের মাধ্যমে পুনর্নির্মাণ করে দেয়া হবে। ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। এই তদন্ত কমিটিকে বলা হয়েছে যে ওনারা ৩ কর্মদিবসের মধ্যে ওনাদের প্রতিবেদন দাখিল করবেন। যারা যুদ্ধ না করেও মুক্তিযোদ্ধার পরিচয় সুবিধা নিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সকালে মেহেরপুরের মুজিবনগরের বৈদ্যনাথ তলার আম্র কাননে ঐতিহাসিক মুজিবনগর দিবসের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, মুজিবনগরের ইতিহাস জাতির গর্ব, যা চিরকাল অম্লান হয়ে থাকবে। ইতিহাস যেন কোনোভাবে বিকৃত না হয়, সেজন্য সকলকে সম্মিলিতভাবে এই দিবস উদযাপন করতে হবে। এই সরকারই সাংবিধানিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও মুজিবনগর মানচিত্র ঘুরে দেখেন তিনি। আমাদের মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করেছে, মুক্তিযুদ্ধকে পরিচালিত করেছে এবং আন্তর্জাতিক বিশ্বের সাথেও সংযোগ স্থাপন করেছে। যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও মুক্তিযোদ্ধা হিসেবে নানানভাবে নিজেদেরকে স্থাপন করছে, নিজেদেরকে পরিচিত করাচ্ছে। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা আছে তারা প্রতিনিয়তই এটাতে বিব্রত বোধ করেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ জানায়, সকাল 10টার দিকে শ্রীপুরের জৈনাবাজার এলাকার HDF এপ্রালস লিমিটেড কারখানার শ্রমিকরা বৃষ্টি উপেক্ষা করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। শ্রমিকদের অভিযোগ, ঈদের আগে কারখানা কর্তৃপক্ষ বেতন না দিয়ে ছুটি দিয়ে দেয়। চলতি মাসেরও বেতন দেওয়া হয়নি। এতে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। বৈষম্য বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জে নিহত 22 জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ পরিবারকে 2 লাখ টাকা করে চেক প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অন্তর্বর্তীকালীন সরকার সব সময় শহীদের পরিবারের সাথে আছে বলে আশ্বাস দেন তিনি। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে পাট ও পাট বীজ উৎপাদনকারী চাষিদের নিয়ে অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে 2300 জন কৃষকের মাঝে বিনামূল্যে 1 কেজি করে পাট বীজ ও 12 কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়। এ সময় জেলা পাট অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুন্দরবনে জেলে, বাওয়ালি ও মৌয়াল পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ সরবরাহ করেছে কোস্টগার্ড। সকাল থেকে দুপুর পর্যন্ত মংলার জয় মনির ঘোল এলাকায় উপকূলের 2 শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রত্যেককে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। ফ্রি মেডিকেল টিমের নেতৃত্বে ছিলেন কোস্টগার্ডের মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মাকসুদা জাহান। আরও উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের প্রতিনিধি রায়ান রে এবং চেজ টিলার। বিএনপি জনগণের মতামতের ভিত্তিতে সংস্কার চায় উল্লেখ করে দলটির নেতারা বলছেন, সংস্কার করতে বেশি সময় না উচিত নয়, যাতে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষায় স্তিমিত হয়ে যায়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে এসব কথা বলেন তারা। অন্যদিকে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের লক্ষ্য আলোচনার মাধ্যমে একটি সনদ তৈরি করা, যাতে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা টেকসই রূপ পায়। হাসান মাহমুদের রিপোর্ট। সংবিধান, নির্বাচনী ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ সংস্কারের বিষয়ে গত মাসে ঐকমত্য কমিশনের কাছে জমা দেয়া মতামতের উপর আলোচনা করতে কমিশনের সাথে বৃহস্পতিবার বৈঠকে বসে বিএনপি প্রতিনিধি দল। বৈঠকের টেবিলে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দলের বিপরীত দিকে ছিল ঐকমত্য কমিশনের 5 সদস্য। যদিও সূচনা বক্তব্যে ডক্টর আলী রিয়াজ বলেন, টেবিলের বিপরীত পাশে বসলেও মূলত তাদের চাওয়া একই। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে, সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে। বিএনপির পক্ষ থেকে বলা হয়, তারা সবসময় জনগণের মতামতের ভিত্তিতে সংস্কার চায়, তবে তা করতে গিয়ে যেন সময় ক্ষেপণ না করা হয়। সংস্কার একটা সদা চলমান অনিবার্য প্রক্রিয়া, কিন্তু খুব বেশি ভালো করার জন্য যেন মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। বিএনপি সংস্কার ইস্যুতে কিছু বিষয়ে একমত হলেও বেশিরভাগ ইস্যুতে ব্যাপক আলোচনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে। অভিযোগ করা হয়, গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মতামত চাওয়ার প্রক্রিয়া বিভ্রান্তিকর ছিল। যে সমস্ত বিষয়ে হ্যাঁ না জবাবের জন্য যে শীট দিয়েছিল ওখানে উল্লেখ আছে, সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক। সংবিধান সংশোধনের বিষয়ে যে সমস্ত মৌলিক প্রস্তাবাবলী ওনারা দিয়েছেন, সেই বিষয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে চেষ্টা করব একটা জায়গায় আসার জন্য ঐক্যমতে। আর বিস্তারিত আলোচনার মধ্যে যে দেখেছি 131 দফার মধ্যে অনেক বেশি বিস্তারিত আলাপ আছে, যেটা যৌক্তিক সেটা জাতির কল্যাণের দিকে লক্ষ্য রেখে আমরা সেটা অবশ্যই বিবেচনা করব। দীর্ঘ সংস্কার প্রক্রিয়া নিয়ে বিএনপির সাথে ঐকমত্য কমিশন রোববার আরও একটি বৈঠক করবে। যে অন্যান্য ক্ষেত্রে হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 1971 সালের কর্মকাণ্ডের জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। একই সাথে পাওনা প্রায় $4.5 বিলিয়ন হিস্সাও চাওয়া হয়েছে দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের বৈঠকের পর পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের ব্রিফিংয়ে একথা জানান। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। জনস্বার্থে দুদেশের সম্পর্কের স্থবিরতা কাটাতে প্রায় 15 বছর পর এই বৈঠক আয়োজিত হয়েছে জানিয়ে জসিমউদ্দিন বলেন, আলোচনার মাধ্যমে দুদেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধানে আগ্রহ দেখিয়েছে দুপক্ষই। শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ, বাণিজ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এ মাসের 27-28 তারিখে দুদিনের সফরে বাংলাদেশে আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। 4.32 বিলিয়ন আমরা আজকের আলোচনায় এই ফিগারটাই বলেছি। $200 মিলিয়ন সমপরিমাণ অর্থ দান করেছিল, সেটারও আমরা এই বৈঠকে হিস্সা চেয়েছি। পাকিস্তানি প্রতিনিধি দলকে বলেছি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে, সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসল প্রয়োজন।
বিগত 15 বছরে আওয়ামী লীগের শাসনামলে ব্যাংকিং খাতের যে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচার হয়েছে, সে ঘটনার পুনরাবৃত্তি যাতে ভবিষ্যতে আবার না ঘটে সেজন্য ব্যাংকিং রেজুলেশন অধ্যাদেশ অনুমোদন দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এর সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে বিগত দিনে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার কার্যক্রম শুরু করতে কমিটি গঠন করা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। এছাড়া বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের বাস্তবায়ন অচিরেই শুরু হবে। বৈঠক শেষে বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একটা শিল্পগোষ্ঠী কর্তৃক কিভাবে কয়েকটা ব্যাংকের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তছরূপ করা হয়েছে, ওই জিনিসটা ভবিষ্যতে যাতে আর না হতে পারে সেজন্য কর্পোরেট সেক্টরে, ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য, জবাবদিহিতা আনার জন্য, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি। আইএমএফ ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়া যাবে কিনা সিদ্ধান্ত জুনে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থা আইএমএফ। কোনো ধরনের সমঝোতা চুক্তি ছাড়াই এবারের মিশন শেষে দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে মিশন চিফ ক্রিস পাপা জর্জিও একথা জানান। বলেন, রাজস্ব আহরণের লক্ষ্যে এখনও অনেক পিছিয়ে বাংলাদেশ, তবে ঋণের কিস্তি পাওয়ার বিষয়ে আলোচনার দ্বার উন্মুক্ত। মিসবাহ হাসানের রিপোর্ট। বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংকটে 2022 সালে আইএমএফের দ্বারস্থ হয় তৎকালীন সরকার। সে সময় নানা শর্ত জড়িয়ে $4.7 বিলিয়ন ঋণ অনুমোদন দেয় সংস্থাটি। পরে 3 কিস্তিতে ছাড় দেয় $231 কোটি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ডিসেম্বরে বাংলাদেশ ঘুরে যায় আইএমএফ মিশন। সে সময় বিনিময় হার বাড়তি রাজস্ব আদায় করতে না পারা ও ভর্তুকি কমানোর প্রশ্নে অসন্তোষ প্রকাশ করে মিশন। শঙ্কা তৈরি হয় ঋণের বাকি অর্থ ছাড় নিয়ে। এবার 12 দিনের সফর শেষ হলো কোনো ধরনের সমঝোতা চুক্তি ছাড়াই। সংবাদ সম্মেলনে মিশন চিফ জানান, কিস্তির অর্থ ছাড় পাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে ওয়াশিংটন ডিসিতে। আমাদের আলোচনা চলমান এবং সঠিক পথে চলছে। বাংলাদেশকে দেয়া $4.7 বিলিয়ন ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ পাওয়ার বিষয়ে জুনে আইএমএফ এর বোর্ড মিটিং আছে, সেখানেই সিদ্ধান্ত আসবে। এ সময় ঋণের অর্থ হিসেবে বাংলাদেশের রাজস্ব আহরণ পরিস্থিতি আইএমএফ সন্তুষ্ট নয় বলে জানানো হয়। বড় আকারের বৈদেশিক অর্থায়নের ঘাটতি পূরণ এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর নীতিমালার প্রয়োজন। রাজস্ব আদায় বাড়াতে বাতিল করতে হবে সব ধরনের কর ছাড়। বৈশ্বিক চাপে বাংলাদেশ আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে জানান মিশন চিফ। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। 6 দফা দাবি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, তাই আন্দোলন চলমান রাখার ঘোষণা দিয়েছেন তারা। দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে 3 ঘণ্টার বৈঠক শেষে একথা জানান শিক্ষার্থী প্রতিনিধি দল। তারা বলেন, সুন্দরভাবে ডেকে নিয়ে সবার সঙ্গে প্রতারণা করা হয়েছে। শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা জানালেও ডেকে নিয়ে অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে। প্রতিনিধি দল বলেন, অতিরিক্ত সচিব দাবি দাওয়া লিখে নিয়েছেন, এরপর তিনি সচিবের কাছে উপস্থাপন করবেন। সচিব উপদেষ্টাকে অবহিত করবেন। এ সময় তারা অভিযোগ করেন, তাদেরকে জানানো হয়েছিল শিক্ষা উপদেষ্টার সাথে তাদের বৈঠক হবে। শিক্ষার্থীরা বলেন, আজ আন্দোলন শিথিল করা হলেও পরবর্তীতে কঠিন করা হতে পারে। আমাদেরকে ডেকে এনে, আমাদেরকে কর্মসূচি থেকে উঠিয়ে এনে এখানে দীর্ঘ সময়ব্যাপী অযৌক্তিক আলোচনা করা হয়েছে। আমাদের এখানে সমাধান আশা করা, তিনি আমাদের দাবিগুলো পয়েন্ট করেছে এবং এই দাবিগুলো নোট করে তিনি সচিব স্যারের কাছে প্রেরণ করবে। সচিব স্যারের কাছে প্রেরণ হয়ে তিনি শিক্ষা উপদেষ্টার কাছে প্রেরণ করবে। শিক্ষা উপদেষ্টার পর সংশ্লিষ্ট মহোদয়কে নিয়ে আমাদের দাবি বাস্তবায়ন করতে, আমাদের যে রূপরেখা এটা ছিল। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময়সীমা কমপক্ষে 90 দিন বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
দুপুরের নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সচিবকে দেয়া এক লিখিত আবেদনে এই অনুরোধ জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন এই রাজনৈতিক দল। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত আবেদনে বলা হয়, বিদ্যমান আইন যুগোপযোগী না করে বর্তমান নির্বাচন কমিশন বিগত 10 মার্চ রাজনৈতিক দল নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 2008 সালের বিধিমালায় রাজনৈতিক দল নিবন্ধনের শর্তগুলোকে অযৌক্তিক ও অসাংবিধানিক বলেও দাবি করে এনসিপি। রাজধানী ধানমন্ডি থানায় প্রতারণা এবং চাঁদাবাজির মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া এই মামলায় তার সহযোগী সমীর দাওয়ানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সুন্দরী মেয়েদের দিয়ে সৌদি রাষ্ট্রদূতের প্রেমের ফাঁদে ফেলা এবং চাঁদা দাবির প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। এই ঘটনার মূল হোতা মেঘনা ও তার সাবেক প্রেমিক সমীর। সকালে তাদের দুজনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিদেশি প্রভাবশালী ব্যক্তিকে ফাঁদে ফেলতে বিভিন্ন ট্রাভেল এজেন্সি অল্প বয়সী মেয়েদের ব্যবহারের তথ্য উঠে এসেছে মেঘনার নামে। যদিও মেঘনা আলম আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আজ সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। জাতীয় সংসদের এলডি হলে স্থাপিত ঐকমত্য কমিশনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। সাবেক স্পিকার বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেবেন। গত 23 মার্চ বিএনপি সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ সংস্কারের বিষয়ে ঐকমত্য কমিশনের কাছে সুনির্দিষ্ট মতামত জমা দিয়েছে। এর আগে 5টি সংস্কার কমিশনে গুরুত্বপূর্ণ 166টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে 37টি রাজনৈতিক দল ও জোটের কাছে স্প্রেডশিট পাঠিয়েছিল ঐকমত্য কমিশন। যারা যুদ্ধ না করেও মুক্তিযোদ্ধার পরিচয়ে সুবিধা নিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সকালে মেহেরপুরের মুজিবনগরের বৈদ্যনাথ তলায় আম্রকাননে ঐতিহাসিক মুজিবনগর দিবসের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, মুজিবনগরের ইতিহাস জাতির গর্ব, যা চিরকাল অম্লান হয়ে থাকবে। ইতিহাস যেন কোনোভাবে বিকৃত না হয়, সেজন্য সকলকে সম্মিলিতভাবে এই দিবস উদযাপন করতে হবে। এই সরকারের সাংবিধানিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও মুজিবনগর মানচিত্র ঘুরে দেখেন তিনি। আমাদের মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করেছে, মুক্তিযুদ্ধকে পরিচালিত করেছে এবং আন্তর্জাতিক বিশ্বের সাথেও সংযোগ স্থাপন করেছে। যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও মুক্তিযোদ্ধা হিসেবে নানানভাবে নিজেদেরকে স্থাপন করছে, নিজেদেরকে পরিচিত করাচ্ছে। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা আছে তারা প্রতিনিয়তই এটাতে বিব্রত বোধ করেন। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠক চলছে। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে স্থাপিত ঐকমত্য কমিশনের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিচ্ছে। 6 সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনায় অংশ হিসেবে আজকের এই আলোচনা। বৈঠকের শুরুতে রাখা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, তাদের লক্ষ্য আলোচনার মাধ্যমে দেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বেশি ভালো করার জন্য এত বেশি সময় যেন না নেওয়া হয়, যার ফলে জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষায় স্তীমিত হয়ে যায়। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে। সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে, যার বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলো দীর্ঘদিন সংগ্রাম করেছে এবং জাতীয়তাবাদী দল তার অগ্রগণ্য হিসেবে ভূমিকা পালন করেছে, সেই জায়গায় সেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই এই প্রচেষ্টা। আমরা সবাই চাই, ভালো চাই, আরো ভালো চাই,
আরো ভালো চাই, কিন্তু খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নিই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থগিত হয়ে যায়। প্রায় 15 বছর পর ঢাকায় পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের মধ্যে এই বৈঠক চলছে। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ও অমীমাংসিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দুপুরের পর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আমনা বালুচ। এর আগে গতকাল দুপুরে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকায় আসেন। সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দেয়া 6 দফা দাবির বিষয়ে সচিবালয়ে গেছেন ছাত্র প্রতিনিধিরা। সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে তাদের বৈঠক হওয়ার কথা। এ কারণে পূর্বনির্ধারিত রেলপথ ব্লকেট কর্মসূচি শিথিল করে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বৈঠকের সিদ্ধান্তের উপর ভিত্তি করে নতুন কর্মসূচি দেবেন তারা। সকালে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সেল সম্পাদক মোহাম্মদ সাকিব আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে এবং শিক্ষা উপদেষ্টার আহ্বানে বৈঠকে অংশগ্রহণ করবে কারিগরি ছাত্র আন্দোলন। সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সিদ্ধান্তক্রমে বৈঠক চলাকালীন রেলপথ ব্লক কর্মসূচি শিথিল থাকবে। এদিকে শিক্ষার্থীদের 6 দফা দাবির আন্দোলনের মধ্যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খানকে কারিগরি অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার পরিবর্তে ইনস্টিটিউটের উপাধ্যক্ষ সাহেলা পারভিনকে অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির সমর্থনকারী কর্মচারী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল 11:15টায় ক্যাম্পাস দরবার বাংলার পাদদেশে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। গত 18 ও 19 ফেব্রুয়ারিতে কুয়েটে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্তকারীরাই 13 এপ্রিলে আবারও ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি করে। তাদের বিরুদ্ধে এই মানববন্ধনের আয়োজন করে কর্মচারী সমিতি। তারা শিক্ষার্থীদের 1 দফা দাবির তীব্র বিরোধিতা করে বক্তব্য রাখেন। রাজনৈতিক দলের অসহযোগিতায় যদি সংস্কার বিঘ্নিত হয় তাহলে নির্বাচন দেরি হতে পারে উল্লেখ করে এর দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, ন্যূনতম সংস্কার, বিচার ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির শর্ত পূরণ না হলে মার্চ এপ্রিল কোনোটাই ঠিক থাকবে না। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কারে রাজনৈতিক দলগুলো যত আন্তরিকতার সাথে সহযোগিতা করবে তত তাড়াতাড়ি নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন। জামায়াতের আমির বলেন, ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হতে হবে এমন কোনো কথা নেই। প্রয়োজনে 1 মাস এদিক সেদিক হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। তাড়াতাড়ি এবং যত আন্তরিকভাবে সংস্কারের সহযোগিতা করবে তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে। এই সংস্কারে যদি সহযোগিতার ঘাটতি থাকে কিংবা সংস্কার যদি না হয় তাহলে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, যে দাবি, যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক, সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। নির্বাচনকে সংস্কারের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, গণতন্ত্রের প্রথম শর্তই নির্বাচন। দলের নেতা ইলিয়াস আলীর গুম দিবস উপলক্ষে নয়াপল্টনে দোয়া মাহফিলে তিনি বলেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, কিন্তু সংস্কারের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই। 2012 সালের 17 এপ্রিল গুম করা হয় ইলিয়াস আলীকে। তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে গুম করেছে অভিযোগ করে অন্তর্বর্তী সরকারকে গুমের শিকার ব্যক্তিদের খুঁজে বের করার আহ্বান জানান রিজভী। গুম কমিশনের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অনুষ্ঠানে গুমের সাথে জড়িতদের যথাযথ বিচারের আওতায় আনার দাবি জানান ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুস্তির লুনা। যে ভোটাধিকারের জন্য আমাদের 15-16 বছরের সংগ্রাম, সেই ভোটাধিকার
কেন বিলম্বিত হচ্ছে, সেটা নিয়ে কেন এত কথা হচ্ছে, কেন নির্বাচন এবং ভোটাধিকারের বিকল্প হিসাবে সংস্কারকে দাঁড় করাচ্ছে। সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে, নির্বাচনের বিকল্প হবে? আমরা ভোট নির্বাচন এবং ভোট প্রয়োগের কথা বললে আপনারা সরকার আরও কিছু কথা সেগুলোকে বিকল্প এনে দাঁড় করছেন। তো গণতন্ত্র মানেই তো নির্বাচন। ট্রাম্পের শুল্ক নীতি মোকাবিলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পাশাপাশি কূটনৈতিক তৎপরতায় জোর দেওয়ার আহ্বান জানান সিপিডি সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। সেই সাথে বাংলাদেশকে কৌশলগত বিকল্পগুলিও অন্বেষণ করারও সুপারিশ করেন তিনি। সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ট্রাম্প, পারস্পরিক শুল্ক এবং বাংলাদেশ, প্রভাব এবং প্রতিক্রিয়া শীর্ষক এক আলোচনায় এসব কথা বলেন তিনি। সেমিনারে বক্তারা জানান, মার্কিন শুল্ক নীতি শুধু বাংলাদেশে নয়, বিশ্ব অর্থনীতিকে দুষ্টু চক্রের মধ্যে ফেলবে। এটি শুধু ব্যবসা বাণিজ্যে নয়, শ্রমিকদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এ সময় বক্তারা অভিযোগ করেন, বিশ্ব বাণিজ্য সংস্থাকে কাজ করতে দিচ্ছে না যুক্তরাষ্ট্র। তাই WTO-র দিকে না তাকিয়ে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় চুক্তি ও সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে পরামর্শ দেন।